এবারে খেলাযোগ খেললো কংগ্রেস খেলা, তাতেই হামজাদের নতুন কোচের ব্যাপারে মিলল নিশ্চয়তা। নেইমারের ফেরার খুশিতে চাপা পড়েছে অনেক কান্না, বিশ্বকাপে যাচ্ছে কারা আর কাদেরই বা নেওয়া হলো না। মাসুদ রিজওয়ানরা বাড়ালো টাইগারদের জয়ের অপেক্ষা, সিলেট টেস্টের শেষ দিনে শেষ উইকেটের অপেক্ষা। ধসে পড়েও জয়ের বিশ্বাস হারাচ্ছে না পাকিস্তান, টাইগাররা বলছে সহজেই হবে সমস্যার সমাধান। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি খালিদ জামিল। সব নাটকীয়তা শেষে টমাস ডুলি হামজাদের নতুন কোচ। কোনো এক অজানা শক্তির বলে ক্রিস কোলম্যান আর বার্নার্ড স্টর্কের মতো দুই হেভিওয়েট ক্যান্ডিডেটকে পেছনে ফেলে এই মার্কিন কোচকে দায়িত্ব দিচ্ছে বাফুফে। অফিসিয়াল ঘোষণার আগেই নিশ্চিত হয়ে ডুলিকে শুভেচ্ছা জানায় খেলাযোগ। অভিনন্দনের বিপরীতে খেলাযোগকেও ধন্যবাদ জানিয়েছেন হামজার নতুন হেডমাস্টার। বিস্তারিত শেখ আশিকের রিপোর্টে। টমাস ডুলি, হামজা চৌধুরীরা, জামাল ভুঁইয়ারা খেলবেন ডুলির আন্ডারে। এখন একটা প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে, বার্ন স্টর্ক, রোজারিও মিকেল কিংবা ক্রিস কোলম্যানদের মতো হাই প্রোফাইল সব কোচদের পেছনে ফেলে জুলির মতো একজন কোচ কিভাবে বাংলাদেশের দায়িত্ব পেলেন? সোর্স বলছে জুলির সাথে কথাবার্তা ফাইনাল করে তারপরেই বার্ন স্টর্ককে নক দিয়েছেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। এমন একটা অ্যামাউন্টে জার্মান মাস্টারমাইন্ডকে অফার করা হয়েছে যাতে তিনি কখনোই কোচ হয়ে আসবেন না, এবং সেটা বাফুফেও ভালো করেই জানতো। সব নিশ্চিত হয়ে খেলাযোগ সরাসরি হোয়াটসঅ্যাপে টমাস ডুলিকে একটা অভিনন্দন বার্তা পাঠায়। জুলিও দেখিয়েছেন সৌজন্যতা। অভিনন্দনের জবাবে খেলাযোগকেও জানিয়েছেন ধন্যবাদ। বাংলাদেশের নতুন কোচ বলে কথা, যার আন্ডারে 24 মে ক্যাম্প শুরু করবে জামাল ভুঁইয়ারা। শেষবার বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর যখন বার্ন স্টর্কের সাথে কথা বলেছেন, তখন তাকে হাভিয়ের কাবরেরার কাছাকাছি একটা স্যালারি অফার করা হয়েছে, এবং হয়তোবা অফার করার সময় বাফুফে নিজেরাও জানতো যে এই স্যালারিতে বার্ন স্টর্কের মতো কোচ বাংলাদেশে আসবেন না। তারপরেও কেন স্টর্ককে এমন একটা অ্যামাউন্টের স্যালারি অফার করা হলো? কারণ একটাই, ডুলিকে হামজাদের কোচ করার সিদ্ধান্তটা আগেই হয়ে গেছে। কিন্তু হাঙ্গেরিকে 44 বছর পর ইউরোতে নিয়ে যাওয়া একজন কোচকে ঠিক কিভাবে না করবে ফেডারেশন, সেটাই হয়তো তারা বুঝে উঠতে পারছিল না। এজন্যই জার্মান কোচকে কাবরেরার চেয়ে কিছুটা বেশি অফার করে বিএফএফ। টমাস ডুলিকে নিয়ে একটা গোপন তথ্য শেয়ার করি। কদিন আগে মাত্র $6,000 বাংলাদেশের ডেভেলপমেন্ট কোচ হয়ে আসতে চেয়েছিলেন এই মার্কিন। কাজ করতে চেয়েছিলেন অনূর্ধ্ব 17 ও 20 দল নিয়ে। শেষ পর্যন্ত তাকেই হামজা সমিতদের কোচ বানিয়ে দিচ্ছে বাফুফে। টমাস ডুলি সবশেষ যেখানে চাকরি করেছেন গায়ানা, সেখান থেকে মাসে মাত্র $8,000 বেতন পেয়েছেন এই আমেরিকান কোচ। বিপরীতে বার্ন স্টর্ক বাফুফের কাছে চেয়েছিল শুরুতে $24,000। পরবর্তীতে তিনি যখন দরাদরিতে আসেন তখন তিনি চেয়েছেন $22,000। কিন্তু কোচ ইস্যুতে ইনভলভড বাফুফের অধিকাংশ মেম্বারেরই মতামত একই, ক্রিস কোলম্যান যেহেতু হচ্ছেনই না, তাহলে অন্য কোচের পেছনে বেশি টাকা খরচ করার দরকার নাই। যুক্তি একটাই, 2 বছরে 20টারও কম ম্যাচ খেলবে বাংলাদেশ, সেখানে এত টাকা খরচ করার দরকারটা কি? বাফুফের মেম্বারদের মধ্যে বড় একটা অংশের প্রস্তাব ছিল আগামী 2 বছরে বাংলাদেশের ম্যাচ কয়টা, 16টা বা 17টা। এই 16-17 ম্যাচের জন্য কেন এত টাকা দিয়ে একজন কোচ নিতে হবে? যে কারণে একাধিক হাই প্রোফাইল কোচকে ছেড়ে দিতে হয়েছে। ঠিক একইভাবে ক্রিস কোলম্যানকে পাওয়ার ব্যাপারে বাফুফের অধিকাংশ সদস্যই আবার একমত ছিলেন, যদিও শেষ পর্যন্ত এজেন্ট ইস্যুতে হয়নি। তবে টমাস ডুলিকে কোচ পাওয়া এত হাই প্রোফাইল কোচদের ছেড়ে দিয়ে বাংলাদেশের সমর্থকদের জন্য আসলেই হতাশার। শেখ আশিক, 71, ঢাকা। সাফের হ্যাট্রিক শিরোপার মিশনে থাইল্যান্ডে বিশেষ ক্যাম্প করছে বাংলাদেশ নারী ফুটবল দল। পুরো একদিন বিশ্রামের পর আবারও অনুশীলনে ফিরছে পিটার বাটলারের শিষ্যরা। ব্যাংককের আলপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্পে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন আফিদা ঋতুপর্ণারা। টুর্নামেন্টের আগে খেলোয়াড়দের ফিটনেস, দলগত বোঝাপড়া ও কৌশলগত দিকে মনোযোগ দিচ্ছেন কোচ। অনুশীলনের শেষে ইনজুরিতে নেই কোনো ফুটবলার। বুধবার ব্যাংককে শেষ অনুশীলন করবে বাংলাদেশ। আগামী 21 মে ভারতের গোয়ায় উদ্দেশ্যে ব্যাংকক ছাড়বে পিটার বাটলারের দল। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েছে বি গ্রুপে। 29 মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা মিশন শুরু করবে বাংলাদেশ।
31 মে ভারতের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এভাবেও ফিরে আসা যায়, বছরের পর বছর ন্যাশনাল টিমে একটা ম্যাচও না খেলে এভাবেও ফিরে আসা যায়। ব্রাজিলের ফুল অ্যান্ড ফাইনাল ফিফা বিশ্বকাপ দলে ফিরেছেন নেইমার, কিন্তু সেই ফেরার আনন্দের আড়ালেই চাপা পড়েছে কয়েকটা বড় নামের হতাশা। রদ্রিগো, মিলিতাও আর এস্তেভাও ইনজুরির কাছে হেরে গেছেন। জোয়াও পেদ্রো, রিচার্লিসন, অ্যান্টনি কিংবা থিয়াগো সিলভারা হারলেন আনচেলত্তির কৌশলগত দাবায়। কারা ছিটকে গেলেন, কেন ছিটকে গেলেন, আর এই বাদ পড়াদের গল্প ব্রাজিলের বিশ্বকাপ পরিকল্পনার কোন বার্তা লুকিয়ে আছে তা নিয়েই জুবাইন নূরের রিপোর্ট। বিশ্বকাপের বিমান ছাড়ার আগে ব্রাজিলের ড্রেসিং রুমে এবার শুধু সুটকেস গোছানোর শব্দ নয়, শোনা যাচ্ছে কিছু স্বপ্ন ভাঙার আওয়াজও। কেউ হাঁটুর ব্যথায় থেমে গেলেন রানার আপের আগেই, কেউ পেশির টানে হারালেন শেষ দৌড়, কেউ আবার ফর্ম থেকেও জায়গা পেলেন না আনচেলত্তির সাদা বোর্ডে। প্রথম ধাক্কা রদ্রিগো। রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড ছিলেন ব্রাজিলের আক্রমণের সুইস আর্মি। ডান দিক, বাঁ দিক, ভেতরের পকেট, যেখানেই বল সেখানেই তার ছাপ। কিন্তু ডান হাঁটুর এসিএল ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ার মতো চোট একজন উইঙ্গারের সবচেয়ে বড় অস্ত্র। স্প্রিন্ট আর কাটব্যাক দুটোকেই প্রশ্নের মুখে ফেলে। বিশ্বকাপে অর্ধেক ফিট রদ্রিগো মানে নাম বড়, ঝুঁকি আরো বড়। মিলিতাওয়ের গল্প রক্ষণভাগের দীর্ঘশ্বাস। হাইলাইন খেলতে গতি, বক্সে ডুয়েল জিততে শক্তি, আর প্রয়োজনে রাইট ব্যাক কাভার সবই ছিল তার মধ্যে। কিন্তু পেশির চোটে তিনি তো এখন ঈদের চাঁদ। আনচেলত্তি তাই আবেগ নয়, মেডিকেল রিপোর্টকেই শেষ কথা জানিয়েছেন। এস্তেভার বাদ পড়া ভবিষ্যতের জন্য বর্তমানকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত। তরুণ ভয়হীন 1v1-এ বিদ্যুৎ, কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির পর একজন উইঙ্গারের বিস্ফোরণ ধর্মী গতি ফিরবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ব্রাজিল তাকে হারায়নি, বরং হয়তো আগামীর জন্য সংরক্ষণ করছে। কৌশলের কাছিতে সবচেয়ে বড় নাম জোয়াও পেদ্রো। প্রিমিয়ার লিগে 15 গোল করেও জায়গা হয়নি তার, কারণ আনচেলত্তির দলে গোলই সবকিছু নয়, দরকার ভূমিকাও। নেইমার ফিরলে আক্রমণে সৃজনশীলতার একটি আসন তার জন্যই থাকে, সেই চেয়ারে জোয়াও পেদ্রোর জায়গা হয়নি। রিচার্লিসন হারালেন ধারাবাহিকতার লড়াইয়ে, আন্দ্রে সান্তোস হারালেন অভিজ্ঞতার অঙ্কে, আর অ্যান্টনি হারালেন উইংয়ের অতিরিক্ত ভিড়ে। লা লিগায় রিয়াল বেটিসের হয়ে 30 ম্যাচে 8 গোল, প্রতি 297 মিনিটে 1 গোল, প্রতি 395 মিনিটে 1 অ্যাসিস্ট। কিন্তু ব্রাজিলের উইং পজিশনে শুধু কাট ইন করে বাঁ পায়ের শট যথেষ্ট নয়। ভিনিসিয়াস, রাফিনিয়া, মার্টিনেল্লিদের ভিড়ে অ্যান্টনি এখনো এলিট হয়ে উঠতে পারেনি, তাই তার বাদ পড়া ফর্ম নয়, প্রোফাইল বেসড সিদ্ধান্ত। আর থিয়াগো সিলভা, তিনি হারালেন বয়সের কাছে নয়, আধুনিক ফুটবল গতির কাছে। আনচেলত্তি জানেন বড় টুর্নামেন্টে শুধু অভিজ্ঞতা দিয়ে ম্যাচ জেতা যায় না, বিশেষ করে যখন প্রতিপক্ষের ফরওয়ার্ডরা 20 থেকে 25 মিটার স্পেস পেলে দৌড়ে ডিফেন্স ছিঁড়ে ফেলতে পারে। শেষ ছবিটা পরিষ্কার, আনচেলত্তির ব্রাজিলে পাসপোর্ট পেয়েছে শুধু নাম নয়, ফিটনেস, ফর্ম আর ফাংশন। কেউ ইনজুরিতে থেমেছেন, কেউ সিস্টেমে আটকে গেছেন, কিন্তু বার্তা একটাই, ব্রাজিল এবার আবেগের সাম্বা নয়, হিসাবি ছন্দে ষষ্ঠ তারার পথে হাঁটছে। জুবাইন নূর, 71। ব্রাজিলের পোলা কোটি টাকা তোলা, নামের ভারেই দাম বাড়ে। কিন্তু মজার বিষয়, 2022 কাতার ওয়ার্ল্ড কাপের তুলনায় ব্রাজিলের এবারের স্কোয়াডের দাম কমে নেমে গেছে তলানিতে। তাহলে কি দল করলেন আনচেলত্তি? ইতালিয়ান মাস্টার মাইন্ড কি ভেবে দল গোছালেন এতদিন? উত্তর খুঁজেছেন আবু নাইম। চলো বদলে ফেলি সব ইতিহাস, না পাওয়ার সব কান্না মুছে এবার দাঁড়াবো ঘুরে। ব্রাজিল ঘুরে দাঁড়াতে চায়, বিশ্বকাপে সেরাটা দিয়ে হেক্সা জয়ের অপেক্ষায়। কার্লো আনচেলত্তিও হোমওয়ার্কটা সারলেন দারুণভাবে, এমন এক স্কোয়াড সাজালেন যা প্রতিপক্ষের ঘুম দিবে উড়িয়ে। শুরুটা অ্যাটাকিং লাইন থেকেই করা যাক। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনিয়া, মার্টিনেল্লি, হালের এই তারকাদের সাথে নেইমার জুনিয়রের অন্তর্ভুক্তি। প্রতিপক্ষের জাল চিরে বের হতে এটাই যথেষ্ট। মুখের কথা না, ব্রাজিলের এই লাইনটা সর্বে সর্বা, গড় বয়সে একেবারে তরুণ। 25 বছরের এই গ্রুপটার মার্কেট ভ্যালুও চোখে পড়ার মতো, ক্রস করেছে 500 মিলিয়ন ইউরো। দলের গুরুত্বপূর্ণ এই পজিশনের জন্য ছক সাজাতে একটু বেশি যে সময় দিয়েছেন কার্লো আনচেলত্তি। মিডফিল্ড পজিশনেও জায়গা পেয়েছেন হেভিওয়েটরা, যারা কিনা এখন ট্রান্সফার মার্কেটের হট কেক। ব্রুনো গিমারেস, ক্যাসিমিরো, দানিলো সান্তোসের সাথে লুকাস পাকেতার মতো তারকারা। ওদের ভ্যালু 165 মিলিয়ন ইউরো। মিডফিল্ডের যে ভারসাম্যতা থাকা দরকার ছিল সে ব্যাপারটাও নিশ্চিত করেছেন কার্লো। ডিফেন্সের মার্কেট ভ্যালু আবার ছাড়িয়ে গেছে মিডফিল্ডকে, কারণ এখানে আছেন গ্যাব্রিয়েল মেগালেস, পিএসজির মার্কিনিয়সরা। ওদের মোট দাম 200 মিলিয়নের বেশি।
তবে গোলকিপার পজিশনে ট্রান্সফার মার্কেটে খানিকটা পিছিয়ে আছে ব্রাজিল। অ্যালিসন বেকারের 17 মিলিয়নই হাইয়েস্ট, সব মিলিয়ে 30 মিলিয়ন, যেখানে কিনা গেল বিশ্বকাপে ওদের ছিল 122 মিলিয়নেরও বেশি। পুরো স্কোয়াডের বর্তমান বাজার দর কম বেশি 908 মিলিয়ন ইউরো। অন্যদিকে 2022 সালের স্কোয়াডের দাম ছিল 1.28 বিলিয়ন ইউরো। দুই স্কোয়াডের মধ্যে এত বড় পার্থক্যটা হয়েছে আসলে কোথায়? মূলত গেল আসরের বড় একটা অংশ এবারও বিশ্বকাপ খেলছে, কিন্তু ধরে রাখতে পারেনি মার্কেট ভ্যালু। 4 বছর আগে নেইমারের মার্কেট ভ্যালু ছিল 90 মিলিয়ন, যা এবার নেমে গেছে 10 মিলিয়নে। দরপতনের এই সময়ের মধ্যেও ব্রাজিলের অ্যাটাকিং গ্রুপের দাম শুধু ঠিক আছে তা নয়, গেল আসরের থেকে বেড়েছে প্রায় 50 মিলিয়ন। দামে বেশ কম হলেও ব্রাজিলের শক্তি হয়নি ক্ষয়। নেইমারদের সঙ্গ দিতে ভিনিসিয়াসরা হয়েছেন আরও পরিণত। তাই ট্রান্সফার মার্কেটের এই দরপতন হয়তো দলটার পিছুটান হবে না। রাফিনিয়ারা নিজেদের সেরাটা দিতে পারলে কার্লোর আন্ডারে এক ভিন্ন ব্রাজিলকে দেখার আশা সমর্থকেরা করতেই পারে। আবু নাইম, ৭১। সিলেটে জয়ের সুবাস এসে লাগছিল নাকে, সেটাই যেন ছিনিয়ে নিতে উঠে পড়ে লেগেছেন পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আগের দিন যে 437 রানের টার্গেট মনে হচ্ছিল বাংলাদেশের বোলিং অ্যাটাকের সামনে অসম্ভব, সেই লক্ষ্য এখন নেমে এসেছে মাত্র 121-এ। হাতে আছে 3 উইকেট। বাংলাদেশের জন্য কাজটা কি কঠিন হয়ে গেল? সিলেট টেস্টের চতুর্থ দিনের ম্যাচ রিপোর্ট বিস্তারিত। তাইজুলের গ্রিপ থেকে ধেয়ে আসা বলটা একদম বুঝতে পারেননি পাকিস্তানের সেট ব্যাটার সালমান আগা। অথচ মোহাম্মদ রিজওয়ানের সাথে মিলে একটু একটু করে চড়ছিলেন বাংলাদেশের গড়া রানের পাহাড়ে। চূড়ায় পৌঁছতে পারলেই জয়, টার্গেট 437। আর সেই লক্ষ্যে নেমে তাদের জুটি থেকেই এসেছিল 134 রান। সালমান আঘাকে 71 রানে ফিরিয়ে তাইজুল যে ব্রেক থ্রু এনে দিলেন, সেটা যেন জানে পানি এনে দিল বাংলাদেশকে। অথচ এই দিনটায় আর একটু দাপট দেখাতে পারলে ম্যাচটা বাংলাদেশের পরে নিয়ে নিতেই পারত টাইগার বোলাররা। দিনের শুরুটা খারাপ হয়নি, কারণ ওপেনার আব্দুল্লাহ ফজলকে 6 রানেই ফিরিয়ে দিয়েছিলেন নাহিদ রানা। তার পার্টনার আজান আওয়াইসও টিকতে পারেননি বেশিক্ষণ। মেহেদী মিরাজের বলে বেঘরে কাটা পড়েন লেগ বিফোরের ফাঁদে পা দিয়ে। তারপর অবশ্য শুরু হয় দলের সাবেক আর বর্তমান কাপ্তানের টিকে থাকার লড়াই। একদিকে বাবর আজম, অন্য পাশটা সামলাচ্ছিলেন শান মাসুদ। ওদের পার্টনারশিপ তুলে ফেলল 92 রান। জয়ের বন্দর তখনও বহুদূর, তবে পাকিস্তান যেন এ যাত্রায় সহজে ছাড় দিতে নারাজ। পেস প্যারাডাইস কন্ডিশনে স্পিনারদের আন্ডাররেট করার সুযোগই মিলল না, কারণ মিরাজের পর এবার দৃশ্যপটে হাজির তাইজুল এনে দিলেন ব্রেক থ্রু, তুলে নিলেন বাবর আজমের উইকেট। পাকিস্তানের অন্যতম সফল এই ব্যাটার লিটনের গ্লাভসে ধরা পড়ার আগে 50 থেকে ছিলেন মাত্র 3 রান দূরে। সাউথ শাকিল করতে পারেননি 6 রানের বেশি। তার আগেই ড্রেসিং রুমের পথে ফিরে গেছেন নাহিদ রানার কাছে পরাস্ত হয়ে। এরপর তাইজুলের বলে ক্যাচ তুলে দিলেন 71 রানে লড়তে থাকা শান মাসুদ। সেটা মাহমুদুল হাসান জয় লুফে নেয়ার পর বাংলাদেশের সেলিব্রেশন ছিল দেখার মতো। ভাইটাল ব্রেক থ্রু বলে কথা। পাকিস্তান ক্যাপ্টেনের কাছে তখনও পুরো ঘটনাটা লাগছিল অবিশ্বাস্য। এরপর অবশ্য বাংলাদেশের বোলাররা ফেলতে পারেননি স্বস্তির নিঃশ্বাস, কারণ একটাই, পাকিস্তান ক্রিকেটের ওয়ান অব দ্য ফাইনেস্ট ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সাথে সালমান আঘার সেই 134 রানের জুটি, যাতে চড়ে মেন ইন গ্রিনরা অসম্ভবকে সম্ভব করার পথে এগিয়ে যায় অনেকটা। তবে সালমান আঘাকে ফেরানোর পর তাইজুল তুলে নিয়েছেন হাসান আলীকেও। রিজওয়ান অবশ্য টেইলেন্ডার এক্সপোজ করায় সমালোচিত হচ্ছেন বেশ। তারপরও সাজিদ খানকে নিয়েই চতুর্থ দিনের খেলা শেষ করেছেন তিনি। পার্টনার হিসেবে শেষ দিনে 3 টেইলেন্ডারকে পাচ্ছেন 121 রান। এখন অনেকটাই সহজ টার্গেট। গলার কাটা হয়ে ওঠা রিজওয়ানকে তাই ফেরানো চাই যত দ্রুত সম্ভব। হাতে একটা দিন সময় থাকলেও রানের অঙ্কটা যে প্রায় মিলিয়ে ফেলার পথে টিম পাকিস্তান। খালিদ জামিল, ৭১। কথায় আছে মরো নাইলে মারো। সিলেটে টেস্টে পাকিস্তানিরা কি বিশ্ব রেকর্ড গড়ে জিতবে নাকি ধবল ধোলাই হয়ে দেশে ফিরবে? রিজওয়ানদের নিয়ে ওদের ব্যাটিং কোচ আশাবাদী। বাংলার পেসারদের ওস্তাদ শন টেইট বলছেন সহজেই অল আউট হবে পাকিস্তান। লিটন রিজওয়ানদের কাণ্ড নিয়েও মজার কথা বলেছেন এই অস্ট্রেলিয়ান। সাইফুল রূপকের রিপোর্ট। I think there's got to be some argy-bargy. I enjoy it. I'm Australian. অস্ট্রেলিয়ানদের বলা হয় যে স্লেজিংয়ে তারা বিখ্যাত, আলোচিত, সমালোচিত। লিটন রিজওয়ান ব্যাপারটা যা ঘটেছে, শন টেইট খুবই মুগ্ধ হয়েছেন। লিটন মজা করেই রিজওয়ানের উদ্দেশ্য করে বলেছেন যে আচ্ছা অ্যাক্টিং কার রাহা হ্যায়। কারণটা হলো
রিজওয়ান প্রায় সময় টাইম কিল করছিলেন, কখনো 12 ম্যানকে ডেকে তিনি হয়তো মুখ মুছছেন, কখনো পায়ে টান লেগেছে ফিজিওকে ডেকে আনছেন। মোমেন্টামটা আসলে রিজওয়ান নিজের দিকে নেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশিরা একটু প্রেসারে পড়েছিল, কারণ সালমান আগা এবং রিজওয়ান বড় পার্টনারশিপ করেছিল। সেই রিজওয়ানই কিন্তু চতুর্থ দিন শেষে টাইগারদের গলার কাটায় রূপ নিয়েছে। রিজওয়ান আছেন ক্রিজে, 3 উইকেট বাকি, পাকিস্তানের দরকার 100-র উপরে রান। কি মনে হয় পঞ্চম দিনে বাংলাদেশকে অনায়াসে ম্যাচ জিতবে? Well, I think we'll bowl them out. I think we'll bowl them out. তৃতীয় দিন শেষে প্রেস কনফারেন্সে তাকে প্রশ্নও করা হয়েছিল যে আপনি তো বরাবরই দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেন, আপনার প্রথম ইনিংস থেকে দ্বিতীয় ইনিংসের রেকর্ড ভালো। তাজুল ইসলাম একটু রাগ করেই বলেছিলেন যে আমি প্রথম ইনিংসও ভালো বোলিং করি। দেখা গেল সিলেট টেস্টেও দ্বিতীয় ইনিংসে অর্থাৎ এই চতুর্থ দিনে অসাধারণ বোলিং করেছেন। যখন সালমান আগা এবং রিজওয়ান একদম টিকে গিয়েছিলেন সবাই চাপে, তাজুল ইসলাম নতুন বলে ব্রেক থ্রু দিয়েছেন এবং ব্যাক টু ব্যাক উইকেট বাংলাদেশকে ভালো অবস্থানে রেখেছেন। পাশাপাশি উইকেটের পেছনে লিটন কুমার দাসের দারুণ কাজ, শট লেগে জয়ের অসাধারণ ক্যাচ মুগ্ধ করেছে শন টেইটকে। Taiju again, that is a bit of a, it's just a warrior effort today. To take those wickets for us at the end there was fantastic. But I mean, Litton's keeping at the moment is just absolutely world class. পাকিস্তানের ব্যাটিং কোচ আসাদ শফিক এখনো আশা করছেন পিচের চরিত্র ভালো আছে, পঞ্চম দিনে পাকিস্তান ভেলকি দেখাবে। শন টেইট বিশ্বাস রাখছেন নিজ বোলারদের অর্থাৎ বাংলাদেশি বোলারদের উপরে। শন টেইটকে একটা প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের এই টেস্ট টিমটাকে সে কিভাবে রিড করেন বা টেস্ট টিমটা কেন এত ভালো পারফরমেন্স করছে। শন টেইট তো আসলে বিপিএল খেলেছেন, বিপিএল এ কোচিং করিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটটা গত 8-10 বছরে অনেকভাবেই আসলে ফলো করেছেন। তিনি বলছেন যে এই দলটার মধ্যে সেই হাঙ্গ্রিনেসটা আছে, এই দলটার মধ্যে আসলে পেস বোলিং অ্যাটাকটা এত ভালো হয়েছে, ব্যাটাররাও পারফর্ম করছে, সিনিয়র ক্যাম্পেইনাররা আছে, যে কারণে এই দলটা দুর্দান্ত খেলছে। তবে আসল পরীক্ষাটা হবে বিদেশের মাটিতে, বিশেষ করে এবছর অস্ট্রেলিয়াতে টেস্ট আছে, এবছর সাউথ আফ্রিকাতে টেস্ট আছে। এই টেস্ট সিরিজগুলোতে যদি বাংলাদেশ ইমপ্রুভমেন্ট দেখায়, ভালো করে, তাহলে আসলে তাদের ইন ফিউচার হোম অ্যান্ড অ্যাওয়ে দুই জায়গাতেই খুব ভালো পারফরমেন্স দেখা যাবে এবং অনেক দলই সমীহ করবে। সাইফুর রূপক, 71, সিলেট। চূড়ান্ত হয়েছে বিসিবি নির্বাচনের ভোটার তালিকা। কাউন্সিলর হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 3 ক্যাটাগরি থেকে ভোট দেবেন 184 জন। কাউন্সিলর মনোনয়ন পাওয়ার কথা ছিল 192 জনের, তবে 5 জেলার ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরশিপ জমা দেয়নি কেউ। ক্যাটাগরি 1 থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন 66 জন, ক্যাটাগরি 2 ও 3 থেকে পেয়েছেন 76 ও 42 জন। সাবেক অধিনায়ক কোটা থেকে কাউন্সিলর হয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন সহ আরও অনেকেই। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম মাহমুদুল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে নিলেও ঘরোয়া লিগে এখনও খেলছেন রিয়াদ। সাবেক ক্রিকেটারদের তালিকা থেকে উঠে এসেছেন নাফিস ইকবাল, অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সহ আরও বেশ কজন। 7 জুন বিসিবি নির্বাচনের ফল ঘোষণাও হবে একই দিনে। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।